কি বলবেন? অনেক প্রতীক্ষা, মানে প্রায় 500 বছরের প্রতীক্ষা, এবং একটি নতুন যুগের সূচনা। আজকে সর্বত্র সব জায়গায় যারা, মানে কয়েক প্রজন্ম, এক প্রজন্ম যারা সংঘর্ষ করেছে, তার আগের প্রজন্ম তারা তপস্যা করেছে, এবং আমাদের প্রজন্ম আমরা বড় হয়েছি শুনে যে একদিন মন্দির নির্মাণ হবে, এবং আমরা সেটা দেখে যাচ্ছি। এবং সেই জন্য আজকে মানে নিজেকে প্রকাশ করাটা খুব কঠিন। কত মানুষ, কত সাধু, কত সন্ত, তাদের তপস্যার ফল আজকের এই দিন। আজকের এই শুভক্ষণে এই যে সেজে উঠেছে কৃত্তিবাস ওঝার জন্মভিটে মহাকবি, এই জায়গায় এসে কেমন লাগছে? এখানে আমি বহুবার এসেছি, এই জায়গাটা আমায় টানে, এবং এই জায়গার মাহাত্ম্য বাঙালির ইতিহাসে, বাঙালির সাংস্কৃতিক অভ্যুত্থানে অনস্বীকার্য। একটি বিশেষ মাহাত্ম্য এই স্থানের, এবং সেই জন্যে আজকে যারা কিছু মানুষ তারা ভাবে যে শ্রীরামচন্দ্র, প্রভু শ্রীরামচন্দ্র বাংলায় বহিরাগত। আমার মনে হয় যে কৃত্তিবাস আশ্রমে এলে বোঝা যায় যে কতটা ওতপ্রোতভাবে বাঙালির চেতনা, বাঙালির হৃদয়ে, বাঙালির আধ্যাত্মিক বিকাশের সাথে প্রভু শ্রীরামচন্দ্র জড়িয়ে রয়েছেন। কৃত্তিবাস আশ্রমে এলে সেটা অনুভব করা যায়। এত সুন্দর একটা প্রতিষ্ঠান বা মহাকবির যে জন্মস্থান, সেই জায়গা কিন্তু পর্যটনের ক্ষেত্রে বা উন্নয়নের দিক থেকে অনেক পিছিয়ে রয়েছে, বঞ্চিত হয়ে রয়েছে। সাধারণ মানুষ এখানে ভ্রমণ করতে এলে বা দর্শন করতে এলে কিছুই দেখতে পায় না। এই বিষয়টা নিয়ে অনেক পিছিয়ে রয়েছে বলাটা খুব কম বলা হবে, এখানে কিছুই নেই। মানে এইরকম একটি ঐতিহাসিক প্রাণকেন্দ্র, বাংলার প্রাণকেন্দ্র, সারা ভারতবর্ষের একটি প্রাণকেন্দ্র এই স্থান, মহাকবি। মানে ভারতের ইতিহাসে সুব্রহ্মণ্য ভারতীকে মহাকবি বলা হয়, এবং কৃত্তিবাসকে মহাকবি বলা, এবং তিনি শুধু কবি ছিলেন না, তিনি প্রকাণ্ড সাধক ছিলেন। এবং আমার মনে হয় যে এই পুরো জায়গাকে কেন্দ্র করে অসাধারণ একটি পরিকল্পনা, পরিকাঠামো নির্মাণ করা যেতে পারে, এবং এ বহু বছর আগেই করা উচিত ছিল। কিন্তু যারা রামকে বিদ্বেষ করে, যারা রামকে নিয়ে কটাক্ষ করে, তাদের তো এই বড় পরিকল্পনা তাদের মনে কোনোদিনই আসবে না। কেন এই বড় পরিকল্পনা মনে আসতে গেলে রামের উপাসনা করতে হয়, রামকে মানতে হয়। কিন্তু তারা যদি রামকে নাই মানে, বা রামের উপাসনা করে না, বা যারা রাম ভক্তদের তারা কটাক্ষ করে যদি, তাহলে তাদের মনে এই পরিকল্পনা আসবে না। আজকে আমাদের সামনে অযোধ্যা হচ্ছে একটি মডেল। মানে গত কয়েক মাসে 1,00,000 কোটি টাকার ওপর বিনিয়োগের ব্যবস্থাপনা অযোধ্যা ক্ষেত্রে হয়েছে, এবং প্রায় 1,00,000 মানুষের সেখানে চাকরি হবে। আজকে সারা ভারতবর্ষ তাকিয়ে রয়েছে অযোধ্যার দিকে। অযোধ্যায় এয়ারপোর্ট তৈরি হচ্ছে, নির্মাণ হয়ে এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি হয়ে গেছে। অযোধ্যা স্টেশন ঢেলে সাজানো হচ্ছে, অযোধ্যা নগরীকে সম্পূর্ণভাবে ঢেলে সাজানো হচ্ছে। প্রত্যেক দিন কয়েক লক্ষ মানুষ এই অযোধ্যায় যাবে। আমাদের সামনে অযোধ্যা মডেল রয়েছে তো, এবং সেই অযোধ্যা মডেলকে কিছুটা অন্তত যদি অনুসরণ করে আমরা এই ফুলিয়াতে আগামী দিনে ভাবনা চিন্তা হয়, এই ফুলিয়া পুরো সম্পূর্ণ এলাকাই বদলে যাবে, এবং ফুলিয়ার মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবে। এই যে বঞ্চিত কৃত্তিবাস ওঝার জন্মভিটে, এটা নিয়ে কি বলবেন? যে বঞ্চিত কেন, কারা করছে এই বঞ্চিত? না, বঞ্চিত করছে যারা, দেখুন এখানে যারা 35 বছর ক্ষমতায় ছিল পশ্চিমবঙ্গে, এবং গত 12 বছর যারা ক্ষমতায় রয়েছে, সংখ্যাগরিষ্ঠতা যাদের, তাদের সব প্রকার সব রকম ক্ষমতা রয়েছে। যদি তারা সদিচ্ছা যদি তাদের থাকে, তাহলে তারা এই এলাকাকে একেবারে দ্রুত গতিতে উন্নয়ন করতে পারত। এবং আমরা দেখেছি যে গত 10 বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যে আধ্যাত্মিক তীর্থক্ষেত্রকে ভিত করে যে একটি নতুন পরিকল্পনার সূচনা করেছে। আমরা কাশী বিশ্বনাথে দেখেছি, মহাকালে দেখেছি, চারধাম যাত্রার যে নতুন
যাত্রাপথ তৈরি হয়েছে আমরা সেখানে দেখেছি, আমরা বদ্রীনাথে দেখেছি। তিনি সেখানে শঙ্করাচার্যর আশ্রম, তার সমাধিকে পুনর্নির্মাণ সুন্দর করে সাজিয়ে তুলেছেন, আবার যেটা ধ্বংস হয়ে গেছিল প্রায়। এবং এই রাম রাম সার্কিট, বুদ্ধ সার্কিট, একে মানে ভিত করে আগামী দিনে বিশাল পরিকল্পনা, এবং সেই এলাকার মানুষ, সাধারণ মানুষ, তাদের কর্মসংস্থান বাড়বে, তাদের সুযোগ সুবিধে বাড়বে, এই তিনি তার এই বিশাল পরিকল্পনা যেগুলো বাস্তবায়িত হচ্ছে। এই রাজ্যে যারা ক্ষমতায় আছে তারা সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করে। আজকের দিনে আমি কোনো রকম নেগেটিভ মন্তব্য বা নেগেটিভ চিন্তা ভাবনায় যেতেই চাইছি না। আজকে আমাদের একটি উৎসবের দিন, রাম উৎসবের দিন, কিন্তু তাও কীর্তিবাস আশ্রম আমি আজকে প্রথমবার আসছি। আমি গত 5 বছর ধরে কীর্তিবাস আশ্রমে আসছি, নিরন্তর আসছি। কিন্তু কথাটা হলো, আমাদের সঙ্ঘীয় পরিকাঠামো, সদিচ্ছা যদি এই বর্তমান রাজ্য সরকারের না থাকে তাহলে এখানে কিছু হবে না। কেন্দ্রীয় সরকার দুহাত বাড়িয়ে রয়েছে, কেন্দ্রীয় সরকার একেবারে প্রস্তুত, এবং বিভিন্ন রাজ্যে বিভিন্ন প্রান্তে আমরা দেখছি যে তারা খুব সফলভাবে বিভিন্ন পরিকল্পনা তারা বাস্তবায়িত করেছে। আজকে কাশী তমিল সঙ্গম যে আমরা দেখছি, হাজার হাজার মানুষ তামিলনাড়ু থেকে বেনারস যাচ্ছে, সেখানে গিয়ে তারা দর্শনার্থী হিসেবে, তীর্থযাত্রী হিসেবে যাচ্ছে। তারা তাদের নিজেদের, তাদের পূর্বপুরুষ যে বেনারসে এসেছিল, কোন মন্দিরে তারা উপাসনা করেছিল, কোথায় গিয়ে তারা থেকেছিল, সেগুলো তারা নতুন করে আবিষ্কার করছে। অর্থাৎ শুধু ভারতকে জোড়ার, একটি ভারতকে এক সূত্রে জোড়ার পরিকল্পনা, শুধু এটাই না, সেখানকার মানুষ উপকৃত হচ্ছে। দক্ষিণ ভারত থেকে যে এত তীর্থযাত্রীরা যাচ্ছে, দক্ষিণ ভারতের মানুষ উপকৃত হচ্ছে। এই রকম পরিকল্পনা একসাথে মিলে কিন্তু হয়, এবং সেটা না হলে এই কীর্তিবাস আশ্রমের আমরা যেভাবে একটা বিশাল পরিকল্পনা এখানে হতে পারে, আন্তর্জাতিক কেন্দ্র হতে পারে, সারা পৃথিবীর মানুষ আসতে পারে এখানে। কেন, কীর্তিবাসকে নিয়ে প্রচুর গবেষণা, প্রচুর পড়াশোনা সারা পৃথিবীতে হয়েছে, এখনো হচ্ছে। এক একটা বিশ্ববিদ্যালয়, পৃথিবীর বিশ্ববিদ্যালয়তে, সেখানে ভারতের সংস্কৃতি, আধ্যাত্ম, ধর্ম নিয়ে যখন আলোচনা হয় বা গবেষণা হয়, কীর্তিবাস সেখানে একেবারে অনিবার্য। সেই জন্য একটি কেন্দ্রে এটা পরিণত করা যেতে পারে, এবং বিশেষ করে এই এলাকার মানুষ উপকৃত হবে। কিন্তু সেই বড় চিন্তা ভাবনা যারা এখানে শাসক দল, তাদের বড় চিন্তা ভাবনা নেই, তাদের ক্ষুদ্র মন, ক্ষুদ্র চিন্তা ভাবনা, এবং সেই জন্য এখানে হচ্ছে না যেটা হওয়া যেতে পারে, যাতে বলে না পোটেনশিয়াল। এই জায়গার অসাধারণ পোটেনশিয়াল, এবং আমাদের কাছে মডেল রয়েছে, এই অযোধ্যা মডেল। এই মডেল কিছুটা অন্তত কিয়দংশ কিন্তু আমরা যদি এখানে প্রতিফলিত করতে পারি, তাহলে অসাধারণ কিন্তু এই জায়গার বিকাশ হবে আগামী। আপনার নাম, আপনার ডেজিনেশন?